আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা দেখেছিলাম সালোক সংশ্লেষণের আলোক নির্ভর পর্যায়। আজকে আমরা দেখব আলোক নিরপেক্ষ পর্যায়। এ পর্যায়ে আলোর প্রত্যক্ষ প্রয়োজন পড়ে না, অর্থাৎ যদি আলো থাকে তাহলেও এই পর্যায়ে চলবে, যদি আলো না থাকে তখনও এই পর্যায়ে চলবে। তাহলে আমরা বুঝতে পারতেছি এই যে আলোক নিরপেক্ষ পর্যায়, সেটি যে কোনো সময় এটি চলতে পারে। এই পর্যায়টি সংঘটিত হয় ক্লোরোপ্লাস্টের স্ট্রোমার মধ্যে। স্ট্রোমা জিনিসটা কি? এখন দেখো, যদি আমরা এই ছবিটি লক্ষ্য করি, এটি হচ্ছে একটি ক্লোরোপ্লাস্টের গঠন। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে এই যে হলুদ হলুদ কুণ্ডলীর মতো যে অংশগুলো, এগুলোর নাম হচ্ছে গ্রানাম। এই গ্রানামগুলোকে যদি আমরা ক্লোরোপ্লাস্ট থেকে তুলে দিই, তাহলে নিচে যে জিনিসটা থাকবে তাকে বলা হয় স্ট্রোমা থাকে। তাহলে এখান থেকে কি দেখলাম, যে ক্লোরোপ্লাস্টের মধ্যে গ্রানামগুলাকে তুলে ফেললে যে অংশটা নিচে পড়ে থাকবে তাকেই বলা হয় স্ট্রোমা। আর এই স্ট্রোমার মধ্যেই মূলত আমাদের আলোক নিরপেক্ষ পর্যায়টি সম্পন্ন হয়ে থাকে। আলোক নিরপেক্ষ পর্যায়ের কাজটা আসলে কি? আমরা আলোক নির্ভর পর্যায়ে এটিপি এবং এনএডিপিএইচ প্লাস হাইড্রোজেনের আয়ন পাইছিলাম। এই এটিপি এবং এনএডিপিএইচ প্লাস হাইড্রোজেন আয়নকে কাজে লাগিয়ে এই আলোক নিরপেক্ষ পর্যায়ে কার্বন ডাইঅক্সাইড বিজারণের মাধ্যমে সেখান থেকে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। তাহলে এই কার্বন ডাইঅক্সাইড আমরা দেখছিলাম কি সালোক সংশ্লেষণের সময় কি লাগে? কার্বন ডাইঅক্সাইড লাগে। সেই কার্বন ডাইঅক্সাইডকেই মূলত এই আলোক নিরপেক্ষ পর্যায়ে সেটা বিজারণের মাধ্যমে সেখান থেকে শর্করা জাতীয় খাদ্যটা তৈরি করা হয়। এই যে কার্বন ডাইঅক্সাইড বিজারণ করা হয়, এই কার্বন ডাইঅক্সাইড বিজারণের টোটাল 3টি গতিপথ রয়েছে। প্রথমটি হচ্ছে ক্যালভিন চক্র, একে C3 চক্র বলা হয়। দ্বিতীয়টি হচ্ছে হ্যাস এবং স্ল্যাক চক্র, একে C4 বলা হয়। কেন এগুলাকে C3 এবং C4 বলা হয় সেটা আমরা পরবর্তীতে দেখব। আর 3 নাম্বারটা হচ্ছে ক্রেসুলিয়ান অ্যাসিড বিপাক। তো এখানে ক্রেসুলিয়ানের C, অ্যাসিডের A এবং এই বিপাকের ইংরেজি হচ্ছে মেটাবলিজম, এই মেটাবলিজম M। এই তিনটার প্রথম অক্ষর নিয়ে শর্টকাটে এই চক্রকে বলা হয় ক্যাম চক্র বা CAM চক্র। এসএসসি লেভেলে এটার ডিটেল নেই। এসএসসি লেভেলে মূলত আমরা ক্যালভিন চক্র এবং হ্যাস এবং স্ল্যাক চক্র এই দুইটা চক্র নিয়ে পড়ব। তাহলে আসা যাক ক্যালভিন চক্রের মধ্যে। ক্যালভিন চক্রের মধ্যে মূলত হয় কি? তো আমরা জানি যে আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা, সেটা সংগঠিত হয় ক্লোরোপ্লাস্টের যে স্ট্রোমা আছে সেইটা। তাহলে এই পুরাটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট এবং ভেতরে যে অংশটা আছে সেটা হচ্ছে স্ট্রোমা। আর এই স্ট্রোমার মধ্যে কি থাকে? গ্রানাম থাকে। গ্রানামের মধ্যে থাইলাকয়েড থাকে। তো আমরা আলোক নির্ভর পর্যায়ে দেখছিলাম এই যে গ্রানাম আছে, গ্রানামের মধ্যে যে থাইলাকয়েডগুলো আছে, এগুলোর মধ্যে যখন সূর্যের আলো আসে সেখান থেকে এটিপি এবং এনএডিপিএইচ উৎপন্ন করে এবং যে পানি থাকে সে পানিটাকে ভেঙে অক্সিজেন তৈরি করে। আর বাকি যেগুলো থাকে হাইড্রোজেন এবং ইলেকট্রন, সেগুলোকে কাজে লাগাই মূলত এনএডিপিএইচ যেটা সেটা তৈরি করেছিল। এখন এই ক্যালভিন চক্রে এই এটিপি এবং এনএডিপিএইচ এগুলারে কাজে লাগাইয়ে উদ্ভিদ গ্লুকোজ বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করবে। তো সেটা কিভাবে করে? উদ্ভিদ পাতার মাধ্যমে কি করে? কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। সেটা কোথায় যায়? ক্যালভিন চক্রের মধ্যে যায়। এবং আলোক নির্ভর পর্যায়ে যে এটিপি এনএডিপিএইচ তৈরি হয়েছিল সেগুলা এই চক্রের মধ্যে প্রবেশ করে। এই চক্রের মধ্যে মূলত শক্তির প্রয়োজন হয়, তখন এটিপি এবং এনএডিপিএইচ ভেঙে সেখান থেকে সে শক্তি নেয়, এই চক্রটি সম্পন্ন করে। তাহলে এটিপি যখন ভাঙে সেখান থেকে শক্তি ক্যালভিন চক্রে যায় এবং এডিপি আর ইনঅর্গানিক ফসফেট বের হয়ে আসে, সেটা আবার থাইলাকয়েডের মধ্যে যায়। আর এনএডিপিএইচ আসার পর সেখান থেকে মূলত হাইড্রোজেনকে লাগে এবং এনএডিপি যেটা সেটা আবার সেই গ্রানাম বা থাইলাকয়েডের মধ্যে ব্যাক করে। তো এভাবে চক্রাকারে মূলত ঘটনাটি ঘটতে থাকে। কোষের মধ্যে যখন একটা কার্বন ডাইঅক্সাইড ঢুকে, তখন যখন এই ক্যালভিন চক্র এক চক্র হয়, তখন সেখান থেকে তৈরি হয় CH2O। এভাবে যখন আর একটি চক্র হয় তখন সেখানে আবার তৈরি হয় CH2O। এভাবে যখন 6টা চক্র সম্পন্ন হয়, এরকম 6টা CH2O তৈরি হয়, যাদেরকে কম্বাইনলি আমরা বলতে পারি C6H12O6। এটি মূলত গ্লুকোজ। তাহলে ক্যালভিন চক্রে গ্লুকোজ তৈরি করার জন্য বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করার জন্য এই চক্রটিকে টোটাল 6 বার ঘুরতে হয়।
এই ক্যালভিন চক্রে মূলত অনেক বিস্তর ঘটনা ঘটে, মানে অনেকগুলো ধাপ আছে। এসএসসি লেভেলে এত কিছু লাগে না, আমি যদি দেখাই সেটা হচ্ছে এরকম। দেখো, এটা মূলত আমাদের ক্যালভিন চক্র। এটা যখন এইচএসসি লেভেলে যাবা তখন দেখবা। তাহলে যখন শক্তির প্রয়োজন হয়েছিল তখন এটিপি ভেঙে এটিপি তৈরি হয়েছিল এবং শক্তিটা যে কাজে লাগাইছে। একইভাবে এখানে যখন শক্তির প্রয়োজন হয়েছিল তখন এটিপি ভেঙে এটিপি তৈরি করছিল। এবং দেখায় এই যে এনএডিপি প্লাস হাইড্রোজেন আয়ন, যেটা সেইখান থেকে কী করতো, মানে হাইড্রোজেন আয়নটা লাগতো, হাইড্রোজেন লাগতো। তো হাইড্রোজেন আয়ন হাইড্রোজেনকে এই চক্রের মধ্যে নিয়ে গিয়ে এটা বের করে দিছে। এই চক্রের মাধ্যমে সর্বশেষ কি তৈরি করছে, গ্লুকোজ তৈরি করছে। সো এটা আমাদের লাগবে না, এটা হচ্ছে এসএস ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন দেখবা। তো আমি দেখানোর জন্য দেখাইলাম আসলে C3 বা ক্যালভিন চক্র যেটা, সেটা আসলে কেমন। আমাদের এসএসসি লেভেলে এত কিছু লাগবে না, সো শুধুমাত্র এটা দিলেই হয়ে যাবে। মানে এই যে ক্যালভিন চক্র, এই ক্যালভিন চক্র আসলে কেন এর নাম ক্যালভিন? তো বিজ্ঞানী ক্যালভিন এটি আবিষ্কার করছিল, এই জন্য তার নাম অনুসারেই এখানে ক্যালভিন চক্র বলা হয়। আর এই ক্যালভিন চক্রের মধ্যে যখন ঘটনাগুলো ঘটতে থাকে তখন এই প্রথম যে স্থায়ী পদার্থ তৈরি হয়, যেরকম দেখো এখানে যে ফার্স্টে কার্বন ডাই ঢুকছিল, ঢোকার পর অস্থায়ী একটা কিটু অ্যাসিড তৈরি করে 6 কার্বন বিশিষ্ট, সেটা অস্থায়ী, স্থায়ী না। কিন্তু পরবর্তীতে প্রথম যে স্থায়ী যৌগ সেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেহেতু এটি 3 কার্বন বিশিষ্ট, তাই এই ক্যালভিন চক্রের কে C3 চক্র বলা হয়ে থাকে। তাহলে এই পর্যায়ের প্রথম স্থায়ী পদার্থ 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, তাই একে C3 চক্র বলা হয়। আর যে সকল চক্রের মধ্যে C3 সম্পন্ন হয় তাদেরকে বলা হয় C3 উদ্ভিদ। এই C3 উদ্ভিদ কারা? এই C3 উদ্ভিদ হচ্ছে এই আম গাছ, জাম গাছ, আমরা চারপাশে যে গাছগুলো দেখি সেগুলাই মূলত এই C3 উদ্ভিদ। আমরা দেখব হ্যাস এবং স্ল্যাক চক্র। তো অস্ট্রেলিয়ান দুজন বিজ্ঞানী আছে হ্যাস এবং স্ল্যাক। তারা কার্বন ডাইঅক্সাইড বিজারণের এই গতিপথটি আবিষ্কার করছে এবং এই দুজন বিজ্ঞানীর নাম অনুসারে এই চক্রের নাম হয়েছে হ্যাস ও স্ল্যাক চক্র। এই যে হ্যাস এবং স্ল্যাক চক্র ক্যালভিন চক্রের মতো এই যে চক্রটা, এই চক্রের প্রথম যে স্থায়ী পদার্থ সেটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই জন্য একে C4 গতিপথ বলা হয়ে থাকে বা C4 চক্র বলা হয়ে থাকে। তাহলে উদাহরণ আছে বেশ কিছু উদাহরণ, এই উদাহরণগুলো এমসিকিউতে অনেক দেয়। তাহলে C4 উদ্ভিদ কারা? C4 উদ্ভিদ হচ্ছে ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, নটে এর ইংরেজি একটা নাম আছে অ্যামারনেথাস, এটাই মূলত বেশি থাকে। নটের থেকে অ্যামারনেথাস এই শব্দটা বেশি থাকে। তো এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই যে C4 উদ্ভিদগুলো থাকে, এই যে ভুট্টা, আখ, ঘাস জাতীয় উদ্ভিদ, মুথা ঘাস, অ্যামারনেথাস, এই C4 উদ্ভিদের মধ্যে একই সাথে C3 এবং C4 দুইটা চক্রই চলে। তাহলে C4 উদ্ভিদের মধ্যে যেরকম হ্যাস এবং স্ল্যাক চক্র চলে, একই সাথে ক্যালভিন চক্রটা পরিচালিত হয়। এই জন্য C3 উদ্ভিদের থেকে C4-এ সালোক সংশ্লেষণটা বেশি হয়, কারণ এখানে দুইটা চক্রই সম্পন্ন হচ্ছে। তাহলে এদের উৎপাদন ক্ষমতাটাও বেশি, এখান থেকে শর্করা জাতীয় খাদ্য যেটা সেটা বেশি তৈরি হয়। তো দেখো পাশে আমি এই C4 চক্র যেটা সেটা দিয়ে দিয়েছি। তো এখানে C3 হয়, আর এই প্রসেস যেটা সেটা হচ্ছে C4। এটা মূলত দুইটা কোষের মধ্যে হয়, একটার নাম হচ্ছে মেসোফিল কোষ আর একটা হচ্ছে বান্ডল শীত কোষ। এই দুইটা কোষের মধ্যে এই C4 চক্রটা হয়ে থাকে। এটা হচ্ছে তোমাদের লাগবে না, সেটা ইন্টারমিডিয়েট আছে, আমি শুধুমাত্র চক্রটা দেখানোর জন্য দিয়ে দিয়েছি। আর এখানে দেখো যে প্রথম স্থায়ী পদার্থ যেটা ছিল সেইটা কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তো পরীক্ষার মধ্যে অনেক সময় C3 এবং C4 এই দুইটা উদ্ভিদের মধ্যে পার্থক্য আসে। আমাদের বইয়ে ওভাবে দেওয়া নাই, তাই আমি সাজিয়ে দিয়েছি। তো এখান থেকে শিখে নেবে যে এই C3 এবং C4 উদ্ভিদের মধ্যে পার্থক্য। তাহলে গতিপথ, যে C4 উদ্ভিদ যেটা সেটার মধ্যে শুধুমাত্র ক্যালভিন চক্রটাই পরিচালিত হয়, আর C4 যেটা সেটার মধ্যে একই সাথে ক্যালভিন চক্র এবং হ্যাস এবং স্ল্যাক চক্র উভয় পরিচালিত হয়। এই C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর C4 এর জন্য সেটা হচ্ছে প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাপমাত্রার প্রভাব, এই যে C3 উদ্ভিদ আছে এগুলো মূলত মাঝারি এবং কম তাপমাত্রায় সালোক সংশ্লেষণ ভালো হয়।
খুব বেশি তাপমাত্রায় এদের সালোক সংশ্লেষণ কমে যায়, এবং যদি একটু বেশি তাপমাত্রা হয় তাহলে সালোক সংশ্লেষণ একদম বন্ধ হয়ে যায়। কিন্তু এই যে সি4 উদ্ভিদ যেগুলো আছে এগুলা উচ্চ তাপমাত্রায়ও সালোক সংশ্লেষণ ভালোভাবে চালাতে পারে। এই জন্য সি3 উদ্ভিদ এগুলো হচ্ছে সি4 এর তুলনায় এদের সালোক সংশ্লেষণ হার এবং উৎপাদন ক্ষমতা কম। কিন্তু সি4 উদ্ভিদ যেগুলো আছে এগুলোর সালোক সংশ্লেষণের হার এবং উৎপাদন ক্ষমতা অনেক বেশি। এরপর উদাহরণ আছে দেখো, ধান, গম, পাট, জাম, আম এগুলো হচ্ছে সি3 উদ্ভিদ। আর সি4 উদ্ভিদগুলো হচ্ছে ভুট্টা, আখ, মুথাকাস, নটেকাস, অ্যামারনেতাস। এগুলো আমরা আগেই দেখে এসেছি। ছিল আজকের ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে যাবে। কনফিউশন থেকে থাকলে সেটি কমেন্টে জানিয়ে রাখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। এতে করে চ্যানেলে যখন নতুন কোনো ভিডিও আসবে তা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।